নীরা ঠোঁট টিপে হাসে। পাগলের মতো উন্মাদনা দেখাচ্ছে ছেলেটা। নীরা কণ্ঠে আবেগ ঠেলে আশ্বস্ত করে ওকে। দুশ্চিন্তা করো না প্লিজ, আমি আছি। তাছাড়া তখন বিয়েটা হয়ে গেলে আমারই অনেক বড় আফসোস থেকে যেত। তখন তোমাকে মেনে নিতে পারতাম না, যেটা এখন হবে। আমার ভেতরকার অনেক রহস্যের উদ্ঘাটন হয়েছে সেদিন পালাতে পেরে। ওটার দরকার ছিল নাবিল ভাই। নাবিল ক্ষীণ হাসল। মেয়েটা কদিনে বড় হয়ে গিয়েছে। কেমন বুঝদারের মতো সান্ত্বনাবাণী শোনাচ্ছে। নাবিল ভারাক্রান্ত স্বরে বলে, তুই আমাকে কখনো ছেড়ে যাস না নীরা। আমার ফরএভার ডেস্টিনিতে তোর থাকা চাই। এতটা কাছে থাকিস, যতটা থাকলে আর কখনোই দূরে যাওয়া যায় না। জীবনের সাথে এতটা আষ্টে পৃষ্ঠে লেপটে থাকিস, যতটা থাকলে বৃত্তের মতো ঘুরে সেই আমার কাছে আসতে হয়। যতটা কাছে থাকলে শরীরের সাথে শরীর, আর আত্মার সাথে নিবিড়ভাবে মিলে যায় আত্মা। যতটা কাছে থাকলে বেলা বেলা প্রবল উষ্ণতা নিয়ে দু ঠোঁটে মিশে যায় দু ঠোঁট, মিশে অস্তিত্ব, নিঃশ্বাস আর অভ্যেস। তুই আমার নেশা হয়ে থাকিস, আমি তোর নেশায় মাতাল হতে চাই। পৃথিবীর আলো নিভে যাওয়ার অবস্থায় প্রবল উজ্জ্বলতা নিয়ে প্রদীপ শিখার আলো ছড়ালো একই শহরে দুই প্রান্তে জেগে থাকা একজোড়া কপত কপতির মনে। স্বস্তিতে জলজল করে ওঠে চোখের তারা। কতকালের তৃষ্ণা ওদের, তাদের মধ্যে এতটুকু অসন্তুষ্টি নেই। আছে আকাঙ্ক্ষিত ভবিষ্যতের স্বপ্ন, প্রাণের ঐক্যতা আর সদ্য ফোটা প্রেম পুষ্পের সুভাষ। আমাদের সম্পর্কটার কোনো নাম দেওয়া যায় না? ছায়াময় মেয়েলি কণ্ঠটি দৃঢ় হয়। সে হাসল উচ্চস্বরে, তাকায় ছেলেটির পানে, বলে, সম্পর্কের নাম চাই। কি নাম রাখবো? মম, ঠিক আছে, আজ থেকে আমাদের সম্পর্কের নাম কল্পনা বিশ্বাস। ছেলেটি হাসে, কৌতূহলী হয়ে শুধায়, কল্পনা বিলাস? ভারী আশ্চর্য নাম। যে সম্পর্কে কোনো স্থায়িত্বতা নেই, যেটা সুখের হলেও আজীবন ধরে রাখার ক্ষমতা নেই, সেটা কল্পনাতেই সুন্দর। জীবনের ক্রান্তিকালে আমরা আবার কল্পনায় ধরা দিব, আবারও অক্লান্ত হয়ে উদ্দেশ্যহীন হেঁটে যাব ব্যস্ত শহর। 10 টাকার বাদাম ফুরালেও আমাদের কথার ঝুলি ফুরাবে না আর। এসব আবারও হবে কেবলই কল্পনায়। আগে যা ঘটেছিল সেসবও কল্পনা ভেবেই বেঁচে থাকবো। আমাদের আবার দেখা হবে কল্পনা বিশ্বাসে। বাতাসে আজ মন খারাপের সুবাস। এই বিদায়ক্ষণ মন ভার করে খুব। ছেলেটা ঘাসের পাতা ছিঁড়তে ছিঁড়তে চায় মায়াবী মুখটায়। চোখে বিষণ্ণতা এঁকে ধীর কণ্ঠে বলে, আচ্ছা, আমাদের কি সত্যি আর দেখা হবে না কখনো? তাকায় না মেয়েটা, আড়ালে অশ্রুজল আর বুকের দহন লুকিয়ে বলে, দেখা হওয়াটা কি প্রকৃত সমাধান? আপনি আমার চোখে চোখ রাখলেই মিটে যাবে অন্ধকার। তুমি চাইলেই মিটবে, তুমি চাইলেই সব সম্ভব। একটু সঁপে দাও আগ্রহ। বুক চিরে অচিরেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মেয়েটির। সে উঠে দাঁড়ায়, এক পলক পেছনে ফিরে চায়, আবার বলে, আমি থাকতে চাই, কিন্তু আপনি ফেরাতে জানেন না। ছেলেটা ছলছল চোখে চেয়ে মেয়েটার নিষ্ঠুর চলে যাওয়া দেখল। মেয়েটা আর ফিরে চায় না। হাঁটতে হাঁটতে কিছু মুহূর্ত পর ধীরে ধীরে ছায়াটাও বিলীন হয়ে যায়। ছেলেটা মেয়েটার নাম ধরে ডাকে, চিৎকার করে ডাকে। সে তবুও ফিরে আসে না। না, একটিবার ফিরে চাইল। গভীর অরণ্যে একটা টকবগে পুরুষালী দেহ কেমন অসহায়ের মতো বসে আর্তনাদ করছে। তার আত্মচিৎকার মাটি কেঁপে ওঠে, পৃথিবী থমকে যায়, সমুদ্র হয়ে যায় শান্ত। তার একা লাগছে ভীষণ। চারিদিকে কেবলই ধুধু অন্ধকার আর নির্জনতা। মেয়েটাকে তার চাই, তাকে ছাড়া ছেলেটা বাঁচবে না। সে ডাকলো, শোনো মেয়ে, ফিরে এসো, ফিরে এসো তুমি। সে আসে না। ঘুমের ঘোরে মন্ত্রমুগ্ধের মতো নিলয় হাঁসফাঁস করতে করতে বিড়বিড় করল। চোখ মেলে চাইল আকস্মিক। ঘর অনন্যের বদলে নিজেকে আবিষ্কার করলো নিজের ঘরের বিছানায়। উপরে সিলিং ফ্যান ঘুরছে। উঠে বসল সে, জোরে জোরে শ্বাস নিল। উত্তেজনায় শরীর ঘেমেছে অনেকখানি। সাইড টেবিলের বোতল থেকে ঢকঢক করে পানি খায়। বারান্দায় বসে একটা সিগারেট ধরায়। এমন অদ্ভুত স্বপ্নের কারণ খুঁজে পায় না সে। ঘরে ফিরে হাঁটাহাঁটি করে কিছুক্ষণ। ঘুম আসছে না, আর আলমারি থেকে কিছু একটা বের করে।
ডিভানে শুয়ে হালকা কারুকার্যে সোনার আংটিটি হাতে বুলায়। কাল যেটা নীরাকে পাওয়ারাবে নিলয়। ফোনের ফ্ল্যাশ লাইটে আলো ছড়িয়ে আরও উজ্জ্বল দেখাচ্ছে আংটিটিকে। আপাত দৃষ্টিতে সেটা দেখতে মূল্যবান অলংকার মনে হলেও নিলয়ের কাছে এই মুহূর্তে এটার নাম বিভ্রান্তি, সিদ্ধান্তহীনতা। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে যাবে সেটাও অকল্পনীয়, অপ্রস্তুতজনক। মনোযোগ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আংটিটা। খুব সুন্দর দেখতে, নীরাকে মানাবে ভীষণ। নিলয় চোখ বন্ধ করে হতাশ শ্বাস নেয়। ছটফট করছে মনটা। জীবনের স্রোতটাকে কোন দিকে বইয়ে নিয়ে যাচ্ছে সে জানে না। স্রোতের অনুকূলে বিনা বাক্যে ভেসে চলছে কেবল। নিজেকে কেমন জড়বস্তু মনে হচ্ছে তার। আবার ফিরিয়ে দেওয়ার উপায় নেই। কার জন্যে ফিরাবে? তার তো কোনো পিছুটান নেই। আচ্ছা, সত্যি কি নেই কোনো পিছুটান? কারো মায়া, ক্ষণিকের সঙ্গ, স্বপ্নের মেয়েটাকেই বা কে? কেন সে বলল আমি থাকতে চাই, আপনি ফেরাতে জানেন না? সত্যি কি নিলয় কাউকে তাকে জানে না? হয়তো তাই হবে। তবে কেন মেয়েটা চলে যাওয়া নিলয়কে স্বপ্নের মধ্যেও পোড়াচ্ছিল? কিসের টান? কে সে? এমন একটা স্বপ্নই বা এই সময় কেন দেখতে হলো? উচাটন লাগছে খুব। ফোনের নেট অন করে অনলাইন হলো সে। বর্ষাকে অ্যাক্টিভ দেখাচ্ছে। টেক্সট পাঠালো তাৎক্ষণিক। আমার কি করা উচিত? সঙ্গে সঙ্গে ফিরতি রিপ্লাই আসে। নীরাকে নিয়ে না চাইতেও মলিন হাসল নিলয়। মেয়েটা কেমন করে যেন সবই বুঝে যায় ইদানিং। জবাব দেয়, এটাই তো হওয়ার কথা। বলো না বর্ষা, কি করব? কি করতে চান? মন কি বলে? বুঝতে পারছি না। নীরার সঙ্গে কথা হয়েছে এই বিষয়ে? না, তবে অনেক বড় একটা সিক্রেট জানতে পেরেছি। মীরার সাথে কথা হয়েছিল আজ সন্ধ্যার পর। ওর মাধ্যমেই জানতে পেরেছি ব্যাপারটা। কেমন সিক্রেট? নীরা অলরেডি লাইকস মি। বর্ষা অবাক হওয়ার ইমোজি পাঠায়। পরক্ষণেই চোখ টিপার ইমোজি দিয়ে বলে, তবে আর অপেক্ষা কিসের? পাত্রী রাজি তো কে করেগা কাজী? আর ইউ জোকিং? ব্যাপারটা আমার জন্য চিন্তার। নীরা আমাকে পছন্দ করে এটা জানার পর চাইলেও জোর গলায় বলতে পারছি না আমি বিয়েটা করতে চাই না। নীরাকে কষ্ট দেওয়া যাবে না। ও এটাই মাথায় ঘুরপা খাচ্ছে। আই অ্যাম ডিপ্রেসড। আর নীরা আমার জন্যই নাবিলের সঙ্গে বিয়েটা ভেঙেছিল। এটা জানার পর আরও অস্থির লাগছে। অপরাধ বোধ কাজ করছে। আবার মনের বিরোধিতাও করতে পারছি না। আমার আসলে দেশে আসাটাই ঠিক হয়নি বর্ষা। আই এম ফেক আপ উইথ এভরিথিং। ভেতরের অস্থিরতা কাউকে বোঝাতে পারছি না। বর্ষার মন নরম হয়ে আসে। তাৎক্ষণিক ফোন করে সে। কথা বলতে ইচ্ছা করছে না, তাও রিসিভ করলো নিলয়। বর্ষাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলে, বিয়েটা নীরার সঙ্গে ঠিক না হয় যদি তোমার সাথেও হতো, হয়তো এতটা আপসেট হতাম না। নীরাকে আমি কখনো ছোট বোন ব্যতীত অন্য নজরে দেখিনি। এখনও ব্যাপারটা আমার জন্য কঠিন। ইটস টাফ টু অ্যাকসেপ্ট হার ইজ মাই ওয়াইফ। বলেই ফোনটা কেটে দেয় নিলয়। বর্ষাকে আর কিছু বলতে দিল না সে। ফোনের দিকে চেয়ে রোবটের মতো থায় বসে রইল বর্ষা। কি বলে গেল লোকটা? কেন বলল এইসব? নাবিলের অলস বারান্দায় চন্দ্রমল্লিকা ফুলগুলো অযত্নে প্রায় শুকিয়ে গিয়েছে। পরম অবহেলায় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ঝরে পড়ে আছে গোলাপি বেগুনি রঙের পাপড়িগুলো। আজকের দিনটা গুমোট, রোদ নেই, নেই বাতাসের ফিসফাস। শহরের কোলাহলের মধ্যেও আছে কিছু একটা নীরবতা। আকাশে ধূসর মেঘ করেছে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তেমন। কাব্যিক ঢঙে যেন মন খারাপের দিন আজ প্রকৃতি ও মানব মনে একত্রে বাসা বেঁধেছে। ঘুমের ঘোরেই ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল, এক ফোঁটা তরল উষ্ণ বিষণ্ণ পানীয় স্পর্শ করল নাবিরের শুভ্র ললাট। ঘুম ভাঙে তারই ছোঁয়ায়। শরীরে ঠান্ডা কিছু ছোঁয়া অনুভব হতেই পিটপিট করে চোখ মেলে চায় সে। বরাবরের মতোই শিউরে মা বসে আছেন। পুরাতন দৃশ্য। প্রায়শই জেগে পাশে মা বসে থাকতে দেখে ছেলে। নাবিল তাকাতেই তিনি যত্রতত্র ঘাড় ফিরিয়ে নির্জনে অশ্রু মুছে নিলেন শাড়ির আঁচলে। আবার ছেলের পানে চেয়ে পৃথিবীর তামান কৃত্রিমতা লেপানোর চেহারায় হাসলেন মেকি। ছেলের মাথায় কপালে গালে হাত বুড়ালেন পরম আবেশে। যোগপূর্বক হাসার চেষ্টা করে বললেন, উঠে পড়ো আব্বাজান, বেলা পড়েছে তো। কি খাবে নাস্তায় আজ? নাবিল হাসল মৃদু। মা প্রতিদিনই এমন আদর করে ডাকে ওকে।
জলজান্ত যুবক ছেলেটা তার কাছে যেন এখনও শৈশবের ছোট্ট শিশুটি। কণ্ঠে সবসময় স্নেহ থাকে এই চমৎকার রমণীটির। নাবিল প্রায়ই বেশ মন দিয়ে মাকে পর্যবেক্ষণ করে। মার কাজের সময় আগে পিছে ঘুরে বিরক্তি করে, কিন্তু এই অমায়িক মানবী বিরক্ত হলে তো ছেলের পাগলামি দেখে হাসে মা। বরং এই সব প্রাণ বাঁচায় তার। মায়ের এহেম প্রতিক্রিয়ায় নাবিল প্রতিদিনেই মুগ্ধ হয়। ভাবে তার মতো এমন ভবঘুরে স্বভাবের ছেলে কি করে এমন মহিষী একজন মহিলাকে মা হিসাবে পেল। সেটাই আশ্চর্যের বিষয়। সৃষ্টিকর্তা বোধহয় মা দেওয়ার ক্ষেত্রে নাবিলের প্রতি একটু বেশি সদয় হয়েছিলেন। ভাবনা কাটিয়ে আড়মোড়া ভেঙে হামি দিতে দিতে আরেকটু চোখ বুঝল নাবিল। ঠোঁট মিলিয়ে হেসে মায়ের হাতটা টেনে চুমু খেলো একটা। উঠে কোমল করে চোখ রাখলো মায়ের চোখে। ছেলের সম্মুখে নিজেকে লুকানোর আপ্রাণ ব্যর্থ প্রচেষ্টা রাহেলার। সফল হলেন না বোধহয়। নাবিল দৃষ্টি অনড় রেখে পর্যবেক্ষণ করে মাকে। জননীর ভারাক্রান্ত ভেজা ভেজা চোখ দুটোয় কিসের যেন আক্ষেপ, কিছু একটার হাহাকার। মায়ের এহেম চাহনি নাবিলের বুক কাঁপায়, প্রাণ দুর্বল হয়। সে মায়ের প্রাণে চায় সন্দিহান হয়ে শুধায়, সত্যি করে বলো তো আম্মু, ঝগড়া হয়েছে আব্বুর সাথে? ওয়াই আর ইউ স্যাড বাচ্চা? তোমার ছেলেকে বলো, এত বড় স্পর্ধা ইশতিয়াক এহসানের ছেলের আমার মাকে কাঁদায়। নাবিল বকে দিবে তাকে। চুপ রইলেন তিনি। জবাব না পেয়ে নাবিল উঠে বসে মায়ের সম্মুখে। এলোমেলো চুলগুলো ব্ল্যাক ব্যাশ করতে করতে বলে, আম্মু, এই নানুর লক্ষ্মী মেয়ে, মাই সুইট হার্ট, কাঁদছো কেন বাবা? আমি তো অসুস্থ আছি এখন। এইটা ছাড়া তো আর কোনো কারণে তুমি কাঁদো না। কি হয়েছে? আমার টেনশন হচ্ছে তো, বলো, শরীর খারাপ? বলেই কপালে হাত ছোয়ালো মায়ের। রাহেলা ছেলের মুখের দিকে চেয়ে রইলেন চুপচাপ। কাঙ্ক্ষিত জবাব না পাওয়া অবধি নাচরবান্দা হয়ে মুখ চালাবে ইচ্ছা মতো। সেও জানে টেম্পারেচার তো স্বাভাবিকই, তাহলে কোথায় কষ্ট হচ্ছে? মাথা ব্যথা, প্রেশার বেড়েছে, মুড সুইং হচ্ছে, বাবার মাথা ফাটাতে ইচ্ছে করছে, নাকি আমাকে একটা থাপ্পড় মারতে ইচ্ছে করছে? মারো। এই যে গাল পেতে দিলাম, তাও চুপ থেকো না। তোমার চুপ থাকাকে আমার ভয় হয়। এবার না চাইতেও হেসে দিলেন তিনি। রেলগাড়ির মতো কথার গতি থামে না ছেলের। নাবিল ভ্রু কুচকে চোখ ছোট ছোট করে চাইল। রাহেলা আবার হাসলেন। পরক্ষণেই ছেলের মুখে হাত বুলিয়ে পরম স্নেহে জড়িয়ে ধরলেন ওকে। নাবিল মায়ের মনের অস্থিরতা টের পায়। মার শরীর কাঁপছে। সে মায়ের মাথায় হাত রাখল, চুলে হাত বুলায়। ডোন্ট বি স্যাড। আজ তো আবার প্রাণে ভাইয়ের বাড়িতে যাচ্ছ। খাদিজা আন্টিও আসবে। ভাই বোনদের একসাথে পেলে দেখবে আর খারাপ লাগছে না। তিনি চমকে তাকান ছেলের প্রাণে, অস্থির হয়ে শুধায়, ভাইজানের বাড়িতে যাব, সেটা তোকে কে বললো? নাবিল মুচকি হাসল, চোখ টিপে বলল, সিক্রেট সোর্স বলা যাবে না। কেন যাওয়ার কথা সেটা জানিস? নাবিল দায়সারা ভঙ্গিতে মাথা দোলায়। ছেলের উৎফুল্ল মুখে চেয়ে আন্দাজ করলেন কিছু একটা। দীর্ঘশ্বাস ফেললেন পরক্ষণেই। মাথা নুইয়ে ঘাড় ঘুরিয়ে বললেন, আমরা যাচ্ছি না আজ কোথাও। মুহূর্তেই উল্লাসিত মুখটা ফ্যাকাশে হয়ে আসে নাবিলের। জিজ্ঞাসা করে, কেন যাব না? ধুর, এত প্যানিক করো না তো, উঠো, একটু পরেই বের হচ্ছি আমরা। ধমকে উঠলেন রাহিলা। নাবিল, জোরাজুরি করবে না একদম। আমরা যাচ্ছি না মানে যাচ্ছি না, আর তুইও যাচ্ছিস না। নাবিল নাছোড়বান্দার মতো ঠোঁট উল্টে বায়না ধরে ফের। প্লিজ আম্মু, আগামীকাল তোমাকে বাইকে একটা রাইড দিব, যেখানে বলবে ঘুরতে নিয়ে যাব। উঠো। নো বন্ধু বান্ধব, নট নাবিল। কালকে সারাটা দিন শুধু তোমার নামে উৎসর্গ করব। প্রমিস? ওঠো, রেডি হও, আমরা একটু পরেই বের হব। কিছুক্ষণ হতাশ দৃষ্টিতে চেয়ে রইলেন ছেলের শিশুসুলভ মুখের প্রাণে। ছেলেটার দিকে তাকালে মনটা অচিরেই কেমন করে একটা ভেঙে আসে। কান্নাটা গলায় দলা পাকিয়ে জমাটবদ্ধ হয়। ভেতরটা দুমড়ে মুচড়ে যায় তার। ছেলের কৌতূহলের আশকারায় আকস্মাক রাহেলা ডুকরে কেঁদে উঠলেন। ঘটনার আকস্মিকতায় নাবিল ভরকায়। সে সঙ্গে সঙ্গে মাকে বুকে জড়িয়ে নেয়। জননীর চোখের পানিতে সপের টি শার্ট ভিজে একাকার। নাবিলের পৃথিবী থমকে যায়। অজানা আশঙ্কার ঝড় বয় বুকে। মাথায় হাত বুলায় মায়ের। চোখ দুটো বুজে ভারী শ্বাস ফেলে কিছু বলবে, তার আগেই রাহেলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমাকে ক্ষমা কর বাবা, মাকে ক্ষমা করিস। জীবনের প্রথম তুই এত আক্ষেপ করে আমার কাছে কিছু চেয়েছিস, অথচ আমার সেটা দেওয়ার সাধ্য নেই।
তোর স্বপ্ন চোখের সামনে ভেঙে যেতে আমি দেখতে পাচ্ছি না। আমার তুই ছাড়া কেউই নাই। আমার ছেলেকে আমি এভাবে ভেঙে যেতে দেখতে পারবো না রে। তোর চোখের পানি, মনের ভাঙন সহ্য করা আমার জন্য পরম বেদনা। আমি কিভাবে শোনাবো তাকে এসব? নাবিলের বুকের উন্মাদনায় ঠিকঠাক কথাই বলতে পারছে না, আশঙ্কাও করতে পারছে না ঘটনা। বেশ কিছুক্ষণ চুপ থেকে মাকে নির্জনে কাঁদতে দেয় বুকে। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয় পরক্ষণেই। সে শূন্যে চেয়ে বিভ্রম হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে শুধায়, আম্মু, আমরা মামার বাসায় কেন যাব না? তোমার চোখ ভেজানোর কারণ কি তবে এটাই? মায়ের চুপ থাকাতেই সম্মতি জেনে নিল ছেলে। নাবিল উপন্যাসের সারসংক্ষেপ বুঝে হাসল মলিন করে, আনমনেই বিড়বিড় করে জানতে চাইল, আমার স্বপ্ন তুমি নীরাকে মিন করেছো, তাই না? তুই বললে আমি এখনো হাতে পায়ে ধরবো ভাইজানের। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলে হবে? আমার কাছে আমার ছেলের চেয়ে দামি আর কিচ্ছু নেই রে। নাবিল মায়ের চোখ মুছিয়ে দেয় হেসে। লম্বা শ্বাস টেনে উদ্যত হয় জীবনের পরম কঠিন বিষাক্ত সত্যগুলো শুনতে। কপালের টিপটা পরে নীরা দর্পণে নিজের মায়াময় মুখটা চাইল পরম রাজুক হাসি নিয়ে। পাতলা মসৃণ ঠোঁটজোড়ায় হালকা করে গোলাপি লিপস্টিক লাগিয়েছে সে। হাসল স্মিত। আয়নায় চোকাচোকি হলো বোনের সাথে। মীরার চোখে মুখে আনন্দ যেন উপচে পড়ছে, চোখ টলমল করছে আবেগে। সে বরাবরই আবেগী মেয়ে। আজ আদরের ছোট বোনের স্বপ্ন পূরণের দিনে আবেগটুকু বেড়ে যেন শতভাগ দাঁড়িয়েছে। নিজের কাজল পরা চোখ থেকে একটুখানি আঙুলে ছুঁয়ে তা নীরার কানের পেছন ভাগে লাগিয়ে দিতে দিতে বলে, আমার নিরু পাখি, ছোট্ট নীরা পাখি, তোকে মধু লাগছে বোনো। পৃথিবীর সমস্ত কুনজর থেকে আমার নিরুর রক্ষা হোক। নীরা বোনের পানে চেয়ে হাসে। পৃথিবীর যাবতীয় কুসংস্কার মেনে বাঙালি নির্দ্বিধায় কত কত মায়াময় দোয়া করে যায়, সেসবের ইয়াত্তা নেই। নীরা পরক্ষণেই মেয়েকে বিরক্তিকর ভঙ্গিতে বলে, আমার সারপ্রাইজ কোথায়? তুই বলেছিস শাড়ি পরার পরেই সারপ্রাইজ দিচ্ছিস, কোথায়? কি সারপ্রাইজ? তাড়াতাড়ি দে আপু। এক্সাইটমেন্টে বুক ধুক করছে। মীরা হেসে বোনের গালের সঙ্গে গাল ঘেঁষে। আয়নায় মুখোমুখি চেয়ে মুচকি হেসে বলে, দাঁড়া দাঁড়া, অপেক্ষা কর আর কিছুক্ষণ। সারপ্রাইজ জ্যামে আটকে পড়েছে বোধ হয়। সারপ্রাইজের জন্য মেয়ের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে দেখি। তো ফুরবে না? এই আপু, সত্যি করে বলতো, তুই প্র্যাঙ্ক করছিস না তো? আমার কিন্তু ভাই সন্দেহ হচ্ছে। আই ডোন্ট বিলিভ ইউ। তোকে বিশ্বাস করা পৃথিবীর উৎকৃষ্ট গর্ভভাণ্ড। শব্দ করে হেসে ফেলল মীরা। পরক্ষণেই কপাল চাপড়ে শ্বাস ফেলল মাথা দুলিয়ে। নীরা চোখ ছোট ছোট করে চাইল। মীরা ওর তাকানোর ধরন বুঝে বলল, সারপ্রাইজটা পাওয়ার পর খুশিতে ঠিক কি করবি সেটাই ভাবছি। লাফ দিয়ে আমাকে জড়িয়ে ধরতে এসে আবার চ্যাপটা করে দিস না যেন। সবে বিয়ে হয়েছে আমার, তোর খালা হওয়াও বাকি। নীরা লাফিয়ে উঠে চোখ বড় বড় করে মীরার দুই বাহু নাড়িয়ে শুধায়, আপু তুই প্রেগনেন্ট? ও মাই গড, আমি এটাই ধারণা করেছিলাম। বিশ্বাস কর। কবে? মানে কখন কনফার্ম হলি? আপু আপু আপু, ইজ দ্যাট ট্রু? ইয়ার, আমি বোঝাতে পারবো না আমি ঠিক কতখানি হ্যাপি তোকে নিয়ে। আমার লাফিয়ে লাফিয়ে সেলিব্রেশন করতে ইচ্ছে হচ্ছে, চিৎকার করে উল্লাস করতে মন চাচ্ছে। জাস্ট ইমাজিন, তুই আম্মু হবি, আমি খালামণি হব, আপু নানু হবে। ভাবলেই আমার কাঁদতে ইচ্ছে করছে খুশিতে। আমি যে সত্যি সারপ্রাইজ। ঘরময় লাফাতে লাফাতে কথাগুলো বলল নীরা। খুশিতে কি করবে, কোথায় যাবে বুঝতে পারছে না। শাড়ি পরেই নানান অঙ্গভঙ্গি করে আবেগ প্রকাশ করে যাচ্ছে সে। মীরা হতবম্ব হয়ে ওর চিন্তাশক্তির দৌড় দেখে। বাকশক্তি হারিয়ে কেবল রোবটের মতো চেয়ে বোনের অভ্যন্তর উত্তেজনা দেখল। হতাশায় মুখ হাঁ হয়ে এলো। এদের কি বাচ্চা ছাড়া আর কোনো আন্দাজ শক্তি নেই? কিরে, স্ট্যাচু হয়ে গেলি কেন? নীরা প্রত্যুত্তর না করে চুপচাপ খাটের এক কোনায় গিয়ে বসল। নীরা ওর পিছু পিছু বসে কাঁধে থুতনি ঠেকিয়ে নিজের মতোই বকবক করে যাচ্ছে। নাও আই আন্ডারস্ট্যান্ড। তোর প্রেগনেন্সির খবরটা ঘটা করে জানানোর জন্যই ফুপ্পিদেরকে দাওয়াত করেছে আম্মু। এতক্ষণে দুয়ে দুয়ে চার মিলে গেল। দেখেছিস আমি কত জিনিয়াস? তোর বলতেও হয়নি, ঠিকই 1 মিনিটের মধ্যে তদন্ত চালিয়ে সব বের করে ফেলেছি। বেশ গর্বের সঙ্গে কথাটা বলল নীরা। মীরা অসহায় মুখ করে চাইল বোনের পানে।
মেয়েটা তখনও ভ্রু নাচিয়ে নাচিয়ে মাথা দুলিয়ে নিজের বুদ্ধির প্রশংসা করেই যাচ্ছে। কোথাকার পানি কোন সীমানায় গড়িয়ে নিয়ে গিয়েছে। মীরা হতাশ ভঙ্গিতে মাথা দুলিয়ে বলল, আমার ঘরের মধ্যেই আইনস্টাইনের দুটো মস্তিষ্ক লুকায়িত ছিল। এমন বিস্ময়কর গুণের সন্ধান কেন আজই পেলাম? সেদিন আম্মুকেও এই একই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে দেখি জননীও আমাকে প্রেগনেন্ট ভেবে নানু হওয়ার উত্তেজনায় ফেটে পড়েছেন। আর আজকে তুইও। নীরা অসন্তোষ কণ্ঠে শুধায়। প্রেডিকশন ভুল। মীরা মাথা উপর নিচ করে ঠোঁট টিপে হাসল। নীরা মুখটা গোমরা করে ফেলে সঙ্গে সঙ্গে। চুপসে যায় মুখটা, ঠোঁট উল্টে বলে, তার মানে আমি খালামণি হচ্ছি না? ধুর, তাহলে আর কিসের ছাতার মাথার সারপ্রাইজ দিবি তুই আমাকে? যা সর এখান থেকে। বলেই রাগ দেখিয়ে শাড়ি খোলার জন্য উদ্যত হতেই মীরা হাত টেনে ধরে ওর। সামনে বসিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আজকের দিনটা তোর জীবনের সবচেয়ে সুখের দিন হতে যাচ্ছে। তোর স্বপ্ন পূরণের এক ধাপ হতে যাচ্ছে বনু। শাড়িটা খুলিস না, সারপ্রাইজ ইজ লোডিং। নীরা বোনের পানে চায় ভ্রু কুচকে, দৃষ্টি প্রশ্নসূচক। মীরা আর কোনো ভনিতা করল না, স্নেহাময় হেসে বলল, ভালোবাসার মানুষটার সঙ্গে সারা জীবন থাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। আজ তোদের আংটি বদল। ফুফাতো ভাইয়ের বউ হওয়ার জন্য রেডি তো নির্ঝরা নীরা? মানে? মীরার চোখ বিস্ময়। মীরা হাসল ঠোঁট টিপে, দুই হাত ধরে দাঁড় করিয়ে ওকে ঘুরাতে ঘুরাতে বলল, আই এম সো হ্যাপি ফর ইউ নীরু। তোকে সুখী দেখা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ভেবেছিলাম কিছুটা বেগ পোহাতে হবে বাসার লোকেদের রাজি করাতে, কিন্তু আম্মু আর ফুপ্পি মিলে ব্যাপারটাকে ইজি করে দিয়েছে। অ্যান্ড ফাইনালি তোর ভালোবাসাও পূর্ণতা পেতে যাচ্ছে। ইটস হ্যাপেনিং ডার্লিং। নীরা ঠায় দাঁড়িয়ে রইল বাকরুদ্ধ হয়ে। কি বলা উচিত বুঝল না। মাথার উপর দিয়ে যাচ্ছে সব। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে যাবে, মীরা তক্ষুনি ওকে চুপ করিয়ে দিয়ে বলে, নিজের রক্তকে ধন্যবাদ দিতে হয় না। আজ যা করেছি সেটা তোর পাও না। তুই পৃথিবীর শ্রেষ্ঠ বোন নীরু। বয়সে আমি তোর বড় হলেও তুই গুরুজনদের মতো সব সময় আমার খেয়াল রেখেছিস, বিপদে সঙ্গ দিয়েছিস, ছোট ছোট অপরাধগুলোতে আমার হয়ে বাবার কাছে সাফাই গেয়েছিস। তুই না থাকলে আমার শৈশবটা বোধ হয় এতটাও মধুর হতো না। তুই নিজেও জানিস না তুই আমার জন্য কি। মনে করিস আজকের দিনটা তারই প্রতিদান। আফসোস, তোকে জানতে আমার অনেকটা সময় লেগেছে। তোর চুপচাপ চরিত্রের আড়ালে যে এত গভীর অনুভূতি লুকিয়ে রেখেছিস বুঝতে পারিনি। এত বছর পর এসে জানলাম আমার ইন্ট্রোভার্ট বোনটাও কাউকে চায়, কাউকে ভালোবাসে, তাকে নিয়ে কল্পনা করে, স্বপ্ন বনে। এটা জানার পরেও তোকে হেল্প না করার ভুলটা কি করে করি বলতো? নীরা মোহগ্রস্তের মতো চেয়ে রইল শুধু। মীরা হাসে। এবারও কিছু বলাবয়ক সুযোগ দিল না মেয়েটাকে। নাক টেনে দিয়ে বলে, যাই এখন, আমার অনেক কাজ আছে বাপু। আপ্যায়ন করতে হবে না বোনের হবু শ্বশুরবাড়ির লোকেদের। তুই এখানেই চুপটি করে বসে থাক। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ফুপ্পিরা। আপু এসে নিয়ে যাবো তোকে। মীরার মস্তিষ্ক এলোমেলো লাগছে। কি বলে গেল মীরাপু? ভালোবাসার মানুষ? নাবিল ভাইয়ের ব্যাপারেও কিভাবে জানলো? আজ আংটি বদল মানে? পাগল হয়ে গিয়েছে নাকি মেয়েটা? বাবা ঠ্যাঙ্গানোর বদলে ধৈ ধৈ করে পারিবারিকভাবে আংটি বদলের দিনক্ষণও ঠিক করে ফেলেছে। বিস্ময়কর ব্যাপার। মেনে নিলেন কি করে এত সহজে? তাছাড়া কবেই বা হলো এসব? বৃত্তের মতো চক্কর খাচ্ছে মাথাটা। চিন্তায় পড়ে গেল মেয়েটা। তখনই মস্তিষ্কের দুয়ার খুলে উন্মুক্ত হলো গতকালের দুই একটা বাক্য, নাবিলের বলা। আরেকবার বরযাত্রী নিয়ে আসলে কেমন হয়? পড়ব শেরওয়ানি কালকে। শিট! এতক্ষণের পুরো ঘটনা পানির মতো পরিষ্কার নীরার কাছে। তার মানে সব কিছু আগে থেকেই সকলের জানা, আর এসবের মাস্টার মাইন্ড স্বয়ং নাবিল ভাই। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে এলো নীরার। নাবিল ভাই তবে এটারই কিছুটা হিন্টস দিয়েছে গতকাল। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সকলে মুখে কুলু পেটে নাটক করছিল এতদিন। মাই গড! জড়বস্তুর মতো বিভ্রান্ত হয়ে এইসবের ভাবলো আধ ঘন্টা যাবৎ। এরা কত নিখুঁতভাবে ঘোল খাওয়ালো নীরাকে। নীরা আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখলো আনমনে, হাসলো কিছুক্ষণ নিজে নিজেই। কপালের টিপটা সোজা করলো, যত্ন করে চোখে কাজল পড়লো আবার।
শাড়ির আঁচল মাথায় তুলে বউ বউ সেজে রসিয়ে রসিয়ে কাকে যেন শাসালো। তোমার খবর আছে নাবিল ভাই, আসো আজকে করাচ্ছি বিয়ে, করাচ্ছি শেরওয়ানি। পরক্ষণেই আবার শব্দ করে হাসল সে। স্বস্তির নিঃশ্বাস ফেলে 2 হাত দিয়ে লাজুকতা মুখটা ঢাকলো কাজল চোখের মেয়েটি। পৃথিবীর সমস্ত লাজুকতা বিধাতা আজ নিজ হস্তে ঢেলে দিয়েছেন একটা সবুজ পাতার মতো কোমল শরীরের রমণীর মনে। নীরা দর্পণে নিজের দৃষ্টির সঙ্গে দৃষ্টি মিলিয়ে পরম আনন্দের সহিত গাইল, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। কবিগুরু বলেছেন, তুমি সুখ যদি নাই পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারই পেয়েছি হৃদয় মাঝে, আরও কিছু নাহি চাই গো। সত্যি কি কবি প্রেয়সীকে সুখ দেওয়ার প্রত্যাশা থেকেই তাকে সুখের সন্ধানের আহ্বান জানিয়েছিলেন, নাকি এর অনলেও আছে অপ্রকাশিত বেদনা, অনাহুত ভালোবাসা, অভিমান আর বক্ষপিঞ্জরের কালবৈশাখী ঝড়? মানুষ যারে হৃদয়ে পায় তারে কি সত্যি মুক্তি দিতে পারে? চায় মুক্তি দিতে, চায় না, কবিও চায়নি। সে প্রিয়জনকে মুক্তি করেছেন কারণ জোর করে রেখে দেওয়ার ক্ষমতা তার নেই। দোকানের খেলনা কিনতে মাকে জোর করা যায়, আবেগ দেখিয়ে বাবার মন ভোলানো যায়, কিন্তু এসব করে মানুষের হৃদয় জয় করা যায় কি? যায় না বোধহয়। যেখানে অধিকার চর্চার সুযোগ থাকে, মানুষ যেখানে জোর দেখাতে পারে, মুক্ত বিহঙ্গের মতো বায়না ধরতে পারে, পৃথিবী ভস্ম করতে পারে কঠিন অধিকারের জোরেই। তবে যদি চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দেয় ইউ আর জাস্ট আ নাম্বার ইন দেয়ার লাইফ, সেখানে গলার জোর আর জীবন ভাগাভাগি করতে চাওয়ার অভিলাষ দেখানো নিতান্তই বেমানান, অপমানজনক নয় কি? তাহলে কারো জীবনে নিজেকে জাস্ট আ নাম্বার হিসাবে জানার পরেও নাবিল কি সেই অপমানজনক অনধিকার চর্চা করতে যাবে? করা উচিত? উচিত না, করা যায়ও না। ব্যাপারটা নিছকই হাস্যকর, বই কি অন্য কিছু না। সে হাসল নিজের উপর বিদ্রুপ করে, চাইল আরেক পলক সম্মুখে বসা পুতুল বউ সেজে থাকা মেয়েটির পানে। বুক চিরে প্রাণ বেরিয়ে আসার উপক্রম হলেও নাবিল পণ করেছে, বুকে পাহাড় চড়ে বসলেও সে আজ কিছুতেই এ মেয়ের মুখ থেকে নিজের চোখ সরাবে না। হৃদয়ের সমস্ত রক্তক্ষরণ দমিয়ে সে কেবলই এই হিরণ্ময় অভিনয়ের শেষটুকু দেখে ছাড়বে আজ। তার স্বচ্ছ স্নিগ্ধ নরম অনুভূতিগুলোকে পরম যত্নে আশকারা দিয়ে কত সহজে সে মোড় ঘোরাতে পারে সেটাও মুগ্ধ হয়ে দেখবে। আজ যেন কিছুতেই মুগ্ধতা না কমে নাবিলের, কমতে দিবে না সে। হাতের বাহুতে কারো হাতের ছোঁয়া লাগতেই পাশ ফিরে চায় নাবিল। রাহেলা মাথা নুয়ে চোখের পানি মুছতে মুছতে ধীর কণ্ঠে অবাধ্যকতা দেখিয়ে বলেন, আমি কথা বলবো ভাইজানের সাথে, তোর কোনো কথাই শুনছি না আমি আর। নাবিল চোখ বুজে হাসলো মলিন করে, স্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল, তুমি কেন কাঁদছো অকারণেই? মরে তো যাইনি আমি, মরবো না। আমি জানি আমি মরে গেলে পৃথিবীতে কেবল তুমি ছাড়া আর কারো যায় আসবে না। আমি না থাকলে আমার মা ভালো থাকবে না। তোমার জন্য হলেও আমাকে মাচার মতো বাঁচতে হবে। চিন্তা করো না, তোমার রক্ত না, ঠিকই সামলে নিব নিজেকে। রাহেলা বেগম মুখে হাত দিয়ে আবারও অগাধ কান্নায় আটকানোর ব্যর্থ চেষ্টা করলেন, বললেন, তুই একবার নীরার সঙ্গে কথা বলে দেখ আলাদা করে। নাবিল তাচ্ছিল্য করে শ্বাস ফেলল। কথা বলবো? সেই সুযোগটা আছে আমার? দিয়েছে কেউ? আম্মু, ওর জীবনে এই মুহূর্তে আমি শুধুমাত্র একজন তৃতীয় পক্ষ, যার উপস্থিতি ওর মনে এতটুকুও প্রভাব ফেলছে না। অভিমান করে থেকে বলছিস এসব? নাবিল হাসি আবার বলে, এখানে আসার আগ পর্যন্ত সবটুকু অভিমানই ছিল, তবে এখন আমি পুরোপুরি সুস্থ মস্তিষ্কেই বলছি। তুমি জানো, সব কিছু জানার পরেও ভেবেছিলাম এসব ব্যাপারে নীরা হয়তো অবগত নয়, ওর সাথে প্রতারণা করা হচ্ছে। কথাও একটা ঘাপলা রয়েছে, দৃঢ় বিশ্বাস ছিল আমি ওর সামনে দাঁড়ালে হয়তো বা ও আমার সবটা বলার সুযোগ পাবে, ইভেন বলবেও। ও যদি মুখে একবারও বলতো আমি এসবের কিছুই জানি না নাবিল ভাই, আমাকে দিয়ে জোর করে করানো হয়েছে এসব, বিশেষ করো আম্মু, পুরো দুনিয়া এক করে দিতাম আমি। ওকে আমার থেকে আলাদা করার সুযোগটুকু তোমার প্রাণের ভাইও পেত না যদি একবার বলতো। কিন্তু কই, ও বলল না আম্মু। কেন বলল না? কেন ডাকলো না আমায়? আমি ওকে কম ভালোবাসতাম, কম যত্ন করতাম? তোমার আদরের ভাতিজি আমার নিঃস্ব করে দিয়ে কেমন আনন্দ নিয়ে বউ সেজে হাসতে হাসতে সব কিছু উপভোগ করছে,
না ফোন না টেক্সট, কোনোভাবেই আমাকে জানানোর প্রয়োজন বোধটুকু করলো না। সবটা কেন তোমার মুখ থেকে শুনতে হলো আমাকে আম্মু? এসব জানার পরও বলবে আমি অভিমান করছি? অভিমান করলে মানুষ ক্ষমা করতে পারে, তবে আমার কেন ওকে ক্ষমা করার ইচ্ছা করছে না, একটুও দয়া আসছে না ওর জন্য। রাহেলা দীর্ঘশ্বাস ফেললেন। নাবিল আবার বিদ্রূপের দৃষ্টিতে চায় মায়াবতীর পানি। সেভাবে চেয়েই হাসল মুগ্ধ হয়ে, অশ্রু সংবরণ করে বলল, জানো, গতকাল সারাটা দিন ও আমার সঙ্গে কাটিয়েছে। আমরা একসাথে ক্যাম্পাসে বৃষ্টিতে ভিজেছি, রিক্সায় ঘুরেছি, রাতেও লম্বা সময় ধরে অনেক কথা হয়েছে। একটা আস্ত রাত না ঘুমিয়ে আমরা জীবন সংসারের স্বপ্ন দেখেছি। এই দুদিনে একটা সুখের জীবনের লোভ দেখিয়ে মনে মনে আমাকে ছেড়ে যাওয়ার ঝোঁক আঁকছিল মেয়েটা। অথচ দেখো, কিচ্ছু টের পেলাম না আমি। আজ আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, পৃথিবীর উৎকৃষ্টতম গর্ভভাত্রের নাম নাবিল এহসান। ভাবতে পারছো তোমার ছেলেটা কত নির্বোধ? সে নাকি আমারই চোখের সামনে আমারই ভাইকে বিয়ে করে ফেলবে। কিছু আটকানোর ক্ষমতা নাবিলের নেই। এসব কিভাবে মেনে নেব? ও একবারও ভাবলো আম্মু আমি কি নিয়ে থাকবো? ও তো আমার জীবনের প্রথম ভালোবাসা, প্রথম প্রেম ও আমার। শেষ অবধি আর কেউ আসবে না, আর কেউ দখল করতে পারবে না তোমার ছেলেকে। ও কি টের পায়নি এসব? ওর প্রতি আকাশ পাতাল এক করা গভীর ভালোবাসা আমার চোখে দেখেনি ও? ওর চেহারায় কোনো দুঃখ নেই, একটুও দুঃখ নেই। কি মিষ্টি করে হাসছে দেখো, এক ফোঁটা অনুশোচনা লজ্জা বোধ কিচ্ছু নেই ওর চোখে। এখানে আমার এক্সিস্টেন্স দেখতে পাও? আছে ওর লাইফে আমার কোনো অস্তিত্ব নেই। অথচ আমাকে সারা জীবন বেঁচে থাকতে হবে ওকে একপাক্ষিক ভালোবাসার ভার কাঁধে নিয়ে। ওর ভালোবাসা আমার বুকের মধ্যে খুব ভারী ঠেকছে, খুব ভারী। মীরা আমায় ভালোবাসেনি, এই ধারালো সত্যটা জানার পরেও বাকি জীবন আমাকে কৃত্রিম ভাবে বেঁচে থাকতে হবে আম্মু। ওকে অর্জন করতে না পারার এই হিমালয়ের সম অপেক্ষাটুকু বহন করতে খুব কষ্ট হচ্ছে আমার। ছেলের কান্না ভেজা কণ্ঠে মায়ের দুনিয়ায় উলটপালট হয়। মার ইচ্ছে করছে পুরো পৃথিবী এক করে ছেলের চোখের পানি চিরতরে মুছিয়ে দিতে। ইচ্ছা করছে ধরণীতলের সবচেয়ে দামি সুখটা ছেলের নামে করে দিতে। আর সহ্য হচ্ছে না, যাচ্ছে না আর সহ্য করা। একটা নির্মল প্রাণ আর প্রাণবত্ত সন্তানের ঠোঁটের হাসি এভাবে বিলীন হয়ে যাওয়া তার মাকে ভীষণ পোড়াচ্ছে। কলিজা দুভাগ হয়ে আসছে ছেলেটার চোখ দিকে তাকালে। রাহেলা নাবিল তো এমন ছিল না। এ ছেলেকে এত শান্ত হয়ে কথা বলা মানায় না, এত আক্ষেপ নিয়ে চোখ ভেজানো তাকে একেবারেই মানায় না। নাবিলরা কখনো স্থির হয় না। ওরা হয় চঞ্চল পাখি, নয়তো স্বাধীন বন্য ঘোড়া। ওরা হয় আকাশ, সমুদ্র, হিমালয়ের সুউচ্চ পাহাড় চূড়া। ওদের অস্তিত্ব হয় শুকতারার মতো উজ্জ্বল ভাসমান, যারা সবাইকে হাসায়, বাঁচায়, সতেজ করে। ওরা এমন তুচ্ছ প্রতারণা হেরে যেতে পারে না, কিছুতেই না। আজকের দিনটার জন্য নির্জনে বসে প্রহর গোনার সুযোগ পায়নি নীরা। না প্রবল প্রতীক্ষা নিয়ে উল্টিয়েছে ক্যালেন্ডারের পাতা। তবু এই বিশেষ দিনটা বিনা অনুমতিপত্রেই এলো। তবুও জাদুর মতো করে দিনটি ধরা দিয়ে চমকে দিল আকাশ, সমুদ্র আর বিশ্ব ব্রহ্মাণ্ডকে। যেমন করে পৃথিবীতে প্রবল সুঘ্রাণ নিয়ে বসন্ত আসে, বাগানে ফোটে প্রিয় বেলি ফুলটা, হৃদয়ে বসে ভ্রমর, তেমন করেই এলো দিনটা। নীরার জীবনের প্রবেশদ্বারে নিজের অজান্তেই জানান দিয়ে প্রমাণ করতে চাইল কোনো কিছু চাওয়ার অভিলাষকে কেন্দ্র করেই সর্বদাই মানুষকে কাঠখড় পোড়াতে হয় না। সৃষ্টিকর্তা প্রকৃতি কখনো কখনো খুব সরলভাবেই সব অনুকূলে রাখলেন কারো কারো জন্য। তবে ঘটনাটা আশ্চর্যের, বলা চলে ভয়ঙ্কর আশ্চর্যের। বিস্ময়কর ব্যাপার এটাই যে নবপ্রেমের সূচনা মন করা নাড়ার আগেই নীরার দরজায় প্রবেশ করেছে পূর্ণতা। আড়স্তটায় মুড়িয়ে এলো শরীর, সর্বাঙ্গ বেয়ে নেমে যাচ্ছে স্নিগ্ধ শিহরণ। খয়েরি জামদানি শাড়ির আঁচলে ঘোমটা টানা কপাল অবধি। অস্বস্তিতে চোখ তুলে তাকাবার সুযোগ নেই। খানিক পর পর জিভ দিয়ে ওষ্ঠদয় ভেজাতে ভেজাতে অর্ধেক লিপস্টিক প্রায় উধাও করে দিয়েছে। শ্বাস বাড়ছে ঘন ঘন, বুকের দামামা দমানোর চৈতন্য নেই। এতদিন ধরে যাদের সম্মুখে নির্দ্বিধায় ধেই ধেই করে ঘুরে বেরিয়েছে জড়তাহীন, আজ তাদেরই সামনে তার ঠোঁট কেঁপে আসছে লজ্জায়। এরাই নাকি আয়োজন করে আজ নীরাকে নবরূপে দেখতে এসেছে। বুকের মধ্যে প্রবল হাওয়ার দুলে যাওয়ার ভাব থাকলেও এই মুহূর্তে অস্পষ্টতায় গাল হয়ে আছে গোলাপির পাপড়ির মতো রাঙা। চোখের খবর কে রাখে? ওরা লাজ ডিঙিয়ে নিজেদের মেলে ধরলে তো। চোখ নুয়ে রাখা সত্ত্বেও নীরা একটা
অস্থির মানুষের অস্বস্তি অনুভব করে নিল নিবিড়ভাবে। সে যে পলকহীন নীরাকে দেখে চলেছে তাও চোখ এড়ালো না মেয়েটার। ড্রয়িং রুমের বিপরীতমুখী দুইটা সোফায় একটার মধ্যে বসেছে নিহাল আর তার বাবা, আরেকটায় নীরার বাবা আর মামা। বাড়ির মহিলা সমাজেরা একজোট হয়ে দাঁড়িয়েছে দরজার পাশেই। মীরা দাঁড়ালো নীরার পাশে। নিলয় এতক্ষণ বাইরে থেকে সবেমাত্র এসে বসল বাবার পাশে। নাবিল ছিল এখানেই, নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে দেয়াল ঘেঁষে, হাত বুকের ওপর ভাঁজ করে। আসার পর থেকে সবার সাথে স্বাভাবিক আচরণ করছে সে। রায়লা একটু পর পর ছেলের পানে তাকালো গভীর উদ্বিগ্নতার নিয়ে। তার চঞ্চল ছেলেটা আজ কেমন শান্ত স্থির হয়ে গেছে। মা টের পায় ছেলের ভেতরকার অদৃশ্য কান্না। ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। পৃথিবীর সমস্ত অমাবস্যা ঘিরে ধরেছে রাহেলার আদরের ছেলের জীবনকে। নাবিল শুরু থেকে দৃষ্টি রেখেছে নীরার পানে, গম্ভীর নয়নে দেখছে মেয়েটাকে। কি নির্লিপ্ত নির্বিকার একটি প্রাণ, কি সুন্দর দেখাচ্ছে নীরাকে, কি মায়াবতী নাবিলের নীরাটা। আজ যেন আবার রূপ ছড়িয়ে ছড়িয়ে দেবীতে পরিণত হয়েছে তার সোনার অঙ্গ। সে পলক ফেলে হাসল কেমন করে যেন, যেই ম্লান হাসিতে হৃদয়ের ক্ষতবিক্ষত অবস্থা ঢাকা পড়ে পরম যত্নে। সে দেখে প্রেয়সীকে মন ভরে প্রাণ ভরে। হৃদয়ের নীরব শ্রবণধারা লুকিয়ে নরকে মুক্ত হতে এসেছে সে আজ। দেখছে সব, দেখল নিজেকে, তার চোখ আর তাকে। দুঃখটা বোধহয় অনেকখানি বেশি হতো যদি জানতো নীরাকে জোর করে রাজি করানো হয়েছে। ভেবেছিল এমনটাই হবে, কিন্তু এখানে আসার পরের চিত্ত ভিন্ন। লাজুকলতার মসৃণ ঠোঁটজোড়া বলে দেয় সে আজ ভীষণ খুশি, খুব আনন্দ তার। যার নিজেরই উড়ে যাওয়ার তাড়া থাকে তাকে কিভাবে আটকে রাখবে নাবিল? জোর করে আদতেও কারো সঙ্গে পাওয়া সম্ভব না। সে আজ মন দিয়ে তার সাধের পাখির পিঞ্জর ছাইরা মুক্তি হওয়ার আয়োজন দেখবে। প্রেয়সীর টানা টানা হরিণ চোখে অনুশোচনাও যে দেখতে মানা, ও চোখে কেবল নির্লিপ্ত মানায় নিষ্ঠুরতা, প্রতারণা। ইফরান তখন থেকে এগর ওগর ঘুরছে। মাত্রই এলো ড্রয়িং রুমে। নীরাকে দেখা মাত্রই পাশে এসে দাঁড়ায় ওর, কানের কাছে মুখ নিয়ে আদর আদর কণ্ঠে বলে, একটা সিক্রেট বলবো? নীরা হাসি, অনুরূপভাবে ফিসফিস করে শুধায়, কি সিক্রেট? ইফরান রহস্য উদ্ঘাটন ভঙ্গিতে বলে, চাচুর কিন্তু কোনো প্রেজেন্ট গার্লফ্রেন্ড নেই। আমি জিজ্ঞাসা করেছিলাম, ডিনাই করেছে। ইউ আর সো লাকি। নীরা ঠোঁট টিপে হাসলো, বলল, তোমার চাচু একটা ফ্রড, মিথ্যে বলেছে সে। তার একটা বিউটিফুল গার্লফ্রেন্ড আছে, দেখবে। ইফরান অবিশ্বাস্য চোখে চায়, ঠোঁট উল্টে বলে, দেখাও। নীরা ফোনের গ্যালারিতে ঢুকে নিজের একটা ছবি বের করে ওর সামনে ধরল। ইফরান ভ্রু উছিয়ে একবার ছবির দিকে চায় তো আরেকবার তার ফুপির দিকে। বিভ্রান্ত কণ্ঠে বলে, ও তো তোমার মতো দেখতে, সেম সেম। নীরা অবাক হওয়ার ভান ধরে, বলে, বলো কি, সত্যি আমার মতো দেখতে? একেবারে সেম সেম? আহা, দেখেছো? তোমার চাচুর চয়েস সেন্স তো সাংঘাতিক খারাপ। প্রেম করেছে যেমন চেহারার মেয়ের সঙ্গে, বিয়েও হওয়া চাই এমন চেহারার কারোর সাথেই। এমন জমজ মিল রেখে কেউ বিয়ে করে? ইফরান মাথা চুলকাতে চুলকাতে বলে, আর ইউ শিওর চাচু গার্লফ্রেন্ড আছে? এই মেয়েটা চাচুর গার্লফ্রেন্ড? নীরা চোখ টিপে, 200% শিওর। তোমার রাগ হচ্ছে না? জেলাস হচ্ছে না একটু? কেমন মায়া মায়া চোখে চেয়ে প্রশ্নটা করছে ইফরান। নীরা মাথা উপর নিচ করে দোলায়, খুব হচ্ছে। চাচুর মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। মুখটা গম্ভীর করে ফেললো ইফরান, বলল, থাক, রাগ করো না, এবারের মতো ক্ষমা করে দাও, চাচু বুঝতে পারেনি। নীরা হাসলো, গাল টানলো আলতো করে ওর। ঠিক আছে, তুমি বললে বলে ক্ষমা করলাম, নয়তো এত সহজে কিন্তু আমি ছাড়ার পাত্রী নই। অল ক্রেডিট গোজ টু লিটল বেবি ইফরান। ইফরান ঠোঁট উল্টিয়ে বলে, কদিন পর কেন? আজই নিয়ে যাব, চলো না দাদু, আজই ফুপিকে চাচি বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাই। নীরা চোখ তুলে চায় বিভ্রান্ত হয়ে, বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। পরক্ষণেই চাইল ফুপের পানে। রাহেলা দীর্ঘশ্বাস ফেলে ম্লান হাসলেন ও তাকালেন। কিছু বলার আগেই জয়নাল শিকদার তাগাদা দিলেন বোনকে, খাদিজা, নিলয়কে বলো নীরার পাশে বসতে, আর দেরি করা ঠিক হচ্ছে না। তড়াক করে নীরা দুই কান ঝাঁঝিয়ে তুলল বাক্য দুটো। মস্তিষ্ক হচ্ছে মহাপ্রণয়ের মতো এলোমেলো। উপস্থিত সকলের পানে চাইল হতভম্ব দৃষ্টিতে। এদের মুখভঙ্গি স্বাভাবিক,
অসহায় বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করলো রক্তলাল চোখে মানুষটির পানেও। চোখে ঘূর্ণিঝড় চলমান লোকটার, দৃষ্টি স্থির, নদীর মতো শান্ত, অভিমান মিশ্রিত ব্যথাতুর চাহনি। বিপদের সাইরেন বেজে মনের গহীরে, বাকিদের প্রতিক্রিয়া তখনও দিনের মতো পরিষ্কার, যেন যেটা হবার ছিল সেটাই হচ্ছে। অবিশ্বাস্য কিছুই ঘটছে না। সে চোখ কপালে তুলে চায় বাবার পানে, কাপা কাপা কণ্ঠে শুধায়, আপু, নিলয় ভাই কেন পাশে বসবে? তুমি ওনাকে কেন তাড়া দিচ্ছ? জয়নাল শিকদার অস্বস্তিতে পড়ে যায় মেয়ের এহেন অদ্ভুত প্রশ্নে। সকলের পানে চেয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে বললেন, এইসব কেমন কথা মামুনি? যার সাথে তোমার বিয়ে সেই তো পাশে বসবে। নীরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তৎক্ষণাৎ সোফায় হাত রেখে নিজেকে সামলানোর চেষ্টা করল। বেশ কিছুক্ষণ চুপ থেকে জোরে জোরে শ্বাস নিতে নিতে উত্তেজিত স্বরে বলল, যার সাথে বিয়ে হবে মানে? নিলয় ভাই আংটি পরাবেন কেন আমাকে? বিয়েটা ওনার সাথে হবে। উপস্থিত সকলে এই পর্যায়ে হকচকিয়ে গেল নীরার এহেন আচরণে। নীরা প্রবল রাগ দেখিয়ে দাঁড়াতে উদ্যত হতেই মীরা বোনের কাছে গিয়ে দুই বাহু ধরে বলে, মেহমানদের সামনে এসব কি ধরনের আচরণ নীরা? সব কিছুই তোর ইচ্ছে মতো হচ্ছে, তাহলে এমন করছিস কেন? অবাক হওয়ার মতো তো কিছুই ঘটেনি। তোর খুশির জন্য করা হচ্ছে সব। যাকে ভালোবাসিস তার সাথেই বিয়ে হচ্ছে। নীরা গর্জে ওঠে। যাকে ভালোবাসি মানে কাকে ভালোবাসি? মীরা হতবম্বের মতো এক পলক বাবার অগ্নিমূর্তির মুখে চেয়ে বলে, নিলয় ভাইকে ভালোবাসিস না তুই? চিঠি লিখিসনি ডায়েরিতে ওনাকে নিয়ে? নীরার পৃথিবী উল্টে যায় বোনের কথায়। কি বলবে, কি করবে গতি বুঝল না। কয়েক মুহূর্তেই জীবনটা যেন ঝড়ের মতো উলটপালট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এসব? কি হচ্ছে তার সাথে? মেয়েটা লম্বা লম্বা শ্বাস টেনে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। আর একবার চাইল নাবিলের পানে। ছেলেটা দাঁড়িয়ে থাকতে পারছে না আর। পুরুষালী শক্তিশালী দেহটা আজ বড্ড দুর্বল লাগছে যে। ধারালো চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে প্রবল শ্রাবণধারা। নীরা ব্রণের পানে চাইল প্রবল রাগ দেখিয়ে। তীব্র ক্ষোভ নিয়ে হাত সরালো সজোরে ঝাড়ি দিয়ে। তার ঝিলের মতো চোখ দুটো ইতিমধ্যেই টলমল করছে অশ্রুতে। ঝাঁঝালো গলায় বলল, ছবি নামায়। মীরাপু, দূরে সর। তুই সব শেষ করে দিয়েছিস। আমার গোছানো জীবনটাকে এলোমেলো করে দিয়েছিস কয়েক ঘন্টায়। বলেই অজরে হাউমাউ করে কাঁদতে লাগলো মেয়েটা। এহেম এলোমেলো পরিস্থিতি দেখে জয়নাল শিকদার বোধহয় আন্দাজ করলেন আসন্ন বিপত্তা। ষষ্ঠ ইন্দ্রিয় জানাল দিল কিছু একটা। তিনি তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হাঁক ছেড়ে বললেন, নিলয়, আংটি পরিয়ে দে ওকে তাড়াতাড়ি। মামার ধাকে ধ্যান ভাঙল নিলয়ের। মায়ের পানে এক পলক চেয়ে আবার মামার দিকে চেয়ে বলল, মামা, ওর সাথে আগে একটু আলাপ করে নিন। নীরা সম্ভবত অন্য। আর কোনো কথা বলার সুযোগ পেল না ছেলেটা। জয়লাল তড়িঘড়ি করে ওর হাতে আংটিটা ধরিয়ে দিয়ে বলল, আমার বাড়ির সম্মানটুকু বাঁচা বাপ। মামা হয়ে তোকে হাত জোর করে অনুরোধ করছি, আর একটাও কথা বলিস না। আমার সম্মান এই মুহূর্তে তোর হাতে। নিলয় মাথা নিচু করে আংটিটা নিঃশব্দে হাতে নেয়। তখনই নাবিল ঘর থেকে বেরিয়ে গেল বিনা বাক্যে। আড়ালে তা কেবল খেয়াল করলেন রাহেলা। নিলয় হাত বাড়ায়। নীরার নিস্তেজ পড়ে থাকা হাতটা ধরে উপরে তোলে। জড়বস্তুর মতো অনুভূতিহীন বসে রইল মেয়েটা। নিজেকে কাঠপুতুল মনে হচ্ছে আজ। চোখ দুটো আমাবস্যার মতো অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। ঠোঁটে ম্লান নিষ্প্রাণ হাসি। চোখের কান্নিস বেয়ে তখনই পড়ছে বৃষ্টি। সে ধীর চোখ বুজে একটা নির্মম চেহারাকে স্মরণ করে নিল শেষবারের মতো। নাবিল ভাইয়ের মায়াভরা কণ্ঠে বলা শেষ রাতের বাক্যগুলো, তুই আমাকে কখনোই ছেড়ে যাস না নীরা। আমার ফর এভার ডেস্টিনিতে তোর থাকা চাই। এতটা কাছে থাকিস যতটা থাকলে আর কখনোই দূরে যাওয়া যায় না। জীবনের সাথে এতটা আষ্টে পিষ্টে লেপতে থাকিস যতটা থাকলে বৃত্তের মতো ঘুরে সেই আমার কাছেই আসতে হয়। যতটা কাছে থাকলে শরীরের সাথে শরীর আর আত্মার সাথে নিবিড়ভাবে মিলে যায় আত্মা। যতটা কাছে থাকলে বেলা অবেলা প্রবয় উষ্ণতা নিয়ে দুঠোঁটে মিশে যায় দুঠোঁট, মিশে অস্তিত্ব, নিঃশ্বাস আর অভ্যাস। তুই আমার নেশা হয়ে থাকিস, আমি তোর নেশায় মাতাল হতে চাই। নীরা আবারও হাসে মলিন ঠোঁটে, নিঃশব্দে পিরপিরায়। আমার আর তোমার ফর এভার ডেস্টিনিতে থাকা হলো না নাবিল ভাই। তোমার জীবনের সাথে আষ্টে পিষ্টে লেপ্টে থাকাও হলো না আর। আমাদের আত্মার সাথে আত্মা মিললেও শরীর কখনোই ছোবে না শরীরকে।
না মিশবে তোমার ঠোঁটে আমার মসৃণ দু ঠোঁট, আমি তোমার অস্তিত্ব, বিশ্বাস কিংবা অভ্যেস কোনোটাই হতে পারলাম না। উম্মাদ ছেলে, আমায় অভিশপ্ত করে তুমি না হয় মাতাল হইও অন্য ফুলের নেশায়। নিলয় আংটিটা ডান হাতে নিয়ে সেটা পরিয়ে দেবার উদ্দেশ্যে নীলার বাম হাতটা ছুতেই অকস্মাৎ পৃথিবীর সমস্ত অভিমান বুকে নিয়ে মেয়েটা লুটিয়ে পড়ল মেঝেতে। ধরাস করে শব্দ হলো একটা। ঘটনার আকস্মিকতায় সকলে হতবিহ্বল, হতভম্ব। আমিনা বেগম তাৎক্ষণিক চিৎকার দিয়ে উঠলেন। ঝড়ের গতিতে সকলে দৌড়ে এসে ধরল ওকে। তৎক্ষণে জ্ঞানহীন নিস্তেজ দেহতা আর কথা বলে না। উত্তপ্ত দৃষ্টিতে চেয়ে অভিমান ঝাড়া না আর সে, কেবল টিকিয়ে রাখল ঠোঁটের সেই মলিন মুগ্ধ হাসিটা। নিশির মধ্যম প্রহর, চারিদিকে শুনশান নীরবতা। কয়েকটা নেড়ি কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আশেপাশ তেমন আর কোনো সারা শব্দ আসছে না আপাতত। পুরো এহসান মঞ্জিলেই নিস্তব্ধতা বিরাজমান। নীরার জ্ঞান ফেরার কেবলমাত্রই ঘুমাতে গেল সকলে। নীরা ক্লান্ত শ্বাস ফেলে জানলা দিয়ে আকাশের পানে চাইল। আজ পূর্ণিমা। সারাদিন আকাশটা মেঘলা থাকলেও রাতে চাঁদ তার আপন সৌন্দর্য প্রদর্শন করার অভিলাষে মেঘেদের বিদায় জানিয়ে আকাশ দখল করে নিয়েছে। শুভ্র সুদূর আকাশের ঝলকানো চাঁদকন্যাটা আজ যেন নিজের সমস্ত রূপযৌবন উন্মুক্ত করে বিস্তীর্ণ চরাচরে ভেসে উঠেছে। রূপবতী নববধূর ন্যায় জ্বলজ্বল করছে তার দুধসাদা মুখ। বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে বাইরে কৃত্রিম আলো নেই তেমন, যার দরুন চাঁদের অকৃত্রিম রশ্মিতা আলোকিত করে রেখেছে পুরোটা শহর। তবুও সে আলোয় নীরা আজ কোনো উজ্জ্বলতা দেখতে পায় না, না আকর্ষণ করছে তার সৌন্দর্য। এ যেন চির বেদনার পূর্ণিমা। তার ম্লান হৃদয়ের হাহাকার কমাতে পারছে না এই অম্লান চাঁদটা। তবে রূপসী আর উজ্জ্বল হয়ে কি ফায়দা তার? কিসের এত অহংকার? রক্তচাপ কমার দরুন নীরার দুর্বল দেহটা হয়ে উঠেছে আরও দুর্বল। মানসিক দোটানায় ঘুম নেই মেয়েটার চোখে। চোখ দুটো হয়ে আছে সাদামাটা মলিন, হাতে ক্যানালো লাগানো, স্যালাইন যাচ্ছে শরীরে। দুর্বল চিত্তে চোখ বুজে নাক টানল সে। আড়াল করল ফুরিয়ে আসা অশ্রুটুকু। নিলয় টিস্যু দিয়ে হাত বাড়িয়ে গাল ফুলিয়ে শ্বাস ফেলে বলল, অনেক হলো, থাম, কান্না বন্ধ কর। নীরা ফের ঠোঁট উল্টায়, কণ্ঠ ভেঙে বলে, আমার খুব অনুশোচনা হচ্ছে ভাইয়া। এমন বিব্রতকর পরিস্থিতিতে আগে কখনো পড়তে হয়নি। ইচ্ছে করছে মাটি ফাঁক করে গর্তে লুকিয়ে যাই। নাবিল ভাই আমাকে নিয়ে কি কি ভাবলো কে জানি। ওনার বিশ্বাস নষ্ট হয়েছে, আমি ওনার মন ভেঙেছি। এসব দেখার প্রত্যাশায় উনি আসেননি আজ। আমি নিজে থেকে ডেকে এনে কি ভয়ঙ্কর একটা দিন ওনাকে দেখালাম। খুব খারাপ লাগছে, অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছি পুরে। বলেই মেয়েটা ফুপানো শুরু করলো ফের। নিলয়ের মায়া হলো ওর জন্য। মাথায় হাত রাখলো দীর্ঘশ্বাস ফেলে, স্নেহময় স্বরে বলল, শত্রুকে মিত্র বানিয়ে ফেলা পর্যন্ত ঠিক আছে, তার জন্য আবার কাঁদছিস? বাহ, শত্রুর ক্ষমতা তো খারাপ না। নীরা বোকার মতো চেয়ে রইল বিভ্রান্ত হয়ে। ঠোঁট টিপে হাসে নিলয়, কথা ঘুরিয়ে বলে, চিন্তা করিস না, ওকে আমি জানি। ওর মন ভোলানো কঠিন কাজ না, একটু ধৈর্য নিয়ে বোঝাতে হবে আর কি। কান্না থামিয়ে নীরা আবারও বাইরে চাইল ক্লান্ত ভঙ্গিতে। দীর্ঘশ্বাস ফেলে বলল, সবকিছু ওলট পালট লাগছে। উনি কোথায় এখন? চলে গেছে বাসায়? নিলয় হাসলো আড়ালে, বলল, যাইনি। আর বললাম তো, ভাবিস না এত, ও এত অবুঝ না হলে এখনো এই বাড়িতেই থেকে যেত না। তুই জ্ঞান হারানোর পর থেকেই অস্থির হয়ে উঠেছে। পাগল পাগল হয়ে 10 মিনিটের মধ্যে কোথা থেকে ডাক্তার ধরে আনলো কে জানে। ছিল এখানেই এতক্ষণ। নীরা প্রশ্নসূচক দৃষ্টিতে চায়। এখন কোথায়? ছাদে আছে বোধ হয়, ডেকে দেবো একটু পর। থাকুক কিছুক্ষণ একা। এখন বল, তোদের এই সাপে নেউলের মতো ভয়ঙ্কর কেমিস্ট্রিটা কিভাবে এত মিষ্টি সম্পর্কে কনভার্ট হলো? ওর জন্য তোর চোখে পানি দেখে আমি ভালোই বিস্মিত হচ্ছি। মাত্র কদিন আগেই তো বিয়ে করবি না বলে দুটোতে পালালি, এরই মধ্যে আবার কোন দৈত্য উদয় হলো তোদের জন্য? মন আর দেহের ক্লান্তির মাঝেও ঠোঁটে একরতি হাসি ফুটল নীরার। ঘাড় ফিরিয়ে দৃষ্টি রাখে
আবারও চাঁদের মুখে। বিভ্রম হয়ে ধীর কণ্ঠে বলে, জানি না ভাইয়া, সত্যি জানি না, কিচ্ছু টের পাইনি। আমার মন মস্তিষ্ক কোনোটাই সতর্ক হওয়ার সুযোগ পায়নি, বিশ্বাস করো। কখন কিভাবে আর কেন যে হুট করেই এত টান অনুভব হতে শুরু হলো সত্যি টের পাইনি। শুধু জানি ওনাকে নিয়ে আমার ভাবতে ভালো লাগছে, যে ভালো লাগায় বুকের মধ্যে সমুদ্র আছড়ে পড়ে তেমন ভালো লাগা। উনি আমায় অসম্ভব ভালোবাসেন, আমি বুঝতে পারি সেটা। লোকটা তাকালেই তার চোখের মধ্যে কেমন একটা নেশা খুঁজে পাই নিজের প্রতি। অকারণে অধিকার দেখাতে দেখাতে কখন যে সে আমাকে আমার থেকে শক্ত করে কেড়ে নিল বুঝতে পারলাম না। শুধু বুঝি আমি সম্ভবত এখন আর আমার নেই, উনি দখল করেছে পুরোটা আমাকে। কথাটা বলেই ম্লান হেসে চোখের পানি মুছল নীরা। নিলয় ঘাড় নুয়ে হাসল মুচকি, উঠতে উঠতে বলল, মীরার ব্যবস্থা পরে করব, আপাতত অনেক কাজ বাকি আছে আজ রাতে। আমি নিয়ে আসছি নাবিলকে, বস তুই। দুহাত বুকের ওপর ভাঁজ করে মাথা নুয়ে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে রিক্ত শূন্য চিত্তে দাঁড়িয়ে আছে নাবিল। সব কিছু কেমন প্রাণহীন হয়ে উঠছে কয়েক ঘন্টার ব্যবধানে। এই হাহাকার কোন দিন থেকে আসছে? কেন সবই নিস্তব্ধ গুমোট আজ? কিসের এত দুঃখ পৃথিবীর? ক্লান্ত লাগছে খুব। পকেট থেকে ফোনটা বের করে নিলয়ের নাম্বারে ডায়াল করলো। রিং হওয়ার শব্দ ভেসে আসছে আশপাশ থেকেই। নিলয়কে ছাদের দরজায় দেখা মাত্র ধাতস্থ হয়ে দাঁড়ালো নাবিল। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, ঘুমাওনি? এটা জিজ্ঞেস করতেই ফোন করেছিস? নাবিল প্রত্যুত্তর না করে হাসলো গভীর বিষাদ ঢেলে। নিলয় পাশাপাশি দাঁড়ায় ওর। কোনো কথা নেই দুজনের মাঝে। বেশ কিছুক্ষণ পিনপর্তন নীরবতা। নিলয় পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো সেটা। শুকটান মেরে বলল, জ্ঞান ফিরেছে ওর? নাবিল তীক্ষ্ণ চোখে একবার চেয়ে আবার ঘাড় ফিরিয়ে গম্ভীর স্বরে বলে, এটা জানতেও ফোন করিনি। হাসলো বিদ্রুপ হয়ে নিলয়। সিগারেট বাড়িয়ে দিয়ে শুধায়, লাগবে? বিনা বাক্যে আধ খাওয়া সিগারেটটা কেড়ে নিয়ে মুখে দিল নাবিল। ফুঁক দিয়ে ধোঁয়া উড়ালো আকাশে। ধোঁয়াগুলো উঠছে খুচরো বিষাদ হয়ে। তুই সিগারেট খাস? হেসে মাথা ঝাঁকায় নাবিল। ধোঁয়া ওড়ানোর স্টাইল দেখে তো এক্সপার্ট স্মোকার মনে হচ্ছে। হাসে সে, আকাশের পানে দৃষ্টি মেলে বলে, আমি যা করি সেটাই স্টাইল। বন্ধুদের সাথে ট্রাই করেছিলাম কয়েকবার, আম্মুর হাতে ধরা খাওয়ার পর থেকে আর এ ভুল দ্বিতীয়বার করিনি। বোকার অমনি খুব কেঁদেছিল আমার হাতে সিগারেট দেখে, তার কান্না আবার আমার সহ্য হয় না। দুই ভাই একত্রে হাসে। বেশ কিছুক্ষণ চুপ থেকে নিলয় শুধায়, মন খারাপ? নাবিল জবাব দেয় না। নিভৃতে শ্বাস ফেলল কেবল। কি জবাব দেওয়া যায় এ প্রশ্নের? কি নাম দেওয়া যায় এই অনুভূতির? সামান্য মন খারাপ? মোটেও না। এই যে বুকের ভেতর হচ্ছে তুমুল রক্তক্ষরণ আর উথাল পাতাল মহাপ্রলয়, তার নাম কেবল মন খারাপ হয় না। এর আসলে কোনো নামই হয় না। কোনো অভিধানে নেই একে জাহির করার মতো যথার্থ শব্দগুচ্ছ। না কোনো ডাক্তার কবিরাজ বিশ্লেষণ করতে পারবে একে, আবার কাউকে অনুভব করানো যায় না। কেবল নিজেই ছাই হওয়া যায় তীব্র দহনে পুড়ে। আমার উপর কোনো ব্যাপারে অভিযোগ আছে? নাবিল উজ্জ্বল আলোয় মুখ তুলে চায় ভাইয়ের পানে, আবার মাথা নামিয়ে হেসে বলে, অকারণেই তোমার উপর অভিযোগ থাকতে যাবে কেন? শিওর নেই বলছিস? নাবিল সিগারেট মুখ নেয় আবার। ধোঁয়া ছাড়তে ছাড়তে হাসে মলিন করে। শান্ত স্বরে বলে, তুমি দিন দিন গোয়েন্দা হয়ে যাচ্ছ ভাই, অদক্ষ গোয়েন্দা। আসামি ছেড়ে ভুক্তভোগীকেই জেরা করছো। তুই ভুক্তভোগী? আসামিটা কে তাহলে? নীরা? কোনো প্রকার যদি কিন্তু ছাড়াটা নামটা বলে ফেলল নিলয়। নাবিল ছাদে পড়ে থাকা ইটের কণাটায় লাঠি মেরে দূরে সরিয়ে দিতে দিতে হাসলো আবার। নিলয় হাত ভাঁজ করে চায় ওর খামখেয়ালি উদাস মুখে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, বিয়েটা আমি বাসার লোকদের জোরাজুরিতে করতে রাজি হয়েছিলাম। আমার আবার অত লোভ নেই অন্যের জিনিস দখল করার প্রতি। নাবিল অবাক নইলে চাইল কথাটা শুনে। নিলয় ঠোঁট কামড়ে হাসছে মনে মনে। ভুল বুঝছো তুমি। নীরা আর আমার মধ্যে কিছুই নেই তেমন। খামোখা আমাকে অপবাদ দিচ্ছ। কার দুঃখে জ্ঞান হারালো ওকে জিজ্ঞেস করো। ভ্রু কুচকায় নিলয়। আচ্ছা, এইভাবে তাকাচ্ছ কেন? আমি যা বলি সত্যি বলি। আমার মতো একজন নিষ্ঠাবান মানুষকে সন্দেহ করা ঘোর অন্যায়।
মাথায় ঝাঁকায় নিলয়। বেশ কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, তোকে কেন আমি ছোটবেলা থেকে এত স্নেহ করি জানিস? নাবিল প্রত্যুত্তর না করে চেয়ে রইল নিজের পায়ের দিকে। কারণটাও কিন্তু শুধুই তুই। আমার প্রতি তোর জন্মান্তরের ভালোবাসা, শ্রদ্ধা, টান, এই ব্যাপারগুলো আমি ছোটবেলা থেকেই খেয়াল করতাম। তোর আচরণে সবসময় অনুভব করতাম তুই আমারই রক্ত। পাখির মতো দাপিয়ে বেড়ানো নাবিলটা উপর থেকে ছটপটে হলেও ভেতরে ভেতরে যে সে তুলোর মতো নরম একটা হৃদয়, সেটাও কেবল আমিই জানতাম। তোকে যারা জানে তারা কখনো এড়িয়ে যেতে পারবে না তোকে। তুই সেই সুযোগটাই দিতে রাজি না। কাছের মানুষদের মুগ্ধ করাই তোর প্রিয় কাজ। আমি নিজেও জানি না নিহার ভাইয়ার চেয়েও বেশি ভালো আমি তোকে কেন বাসি। তুই বাধ্য করেছিস তোকে ভালোবাসতে। তোকে না ভালোবেসে কেউই থাকতে পারে না। তুই জলজ্যান্ত একটা মায়া, যাকে ভালোবাসিস তার জন্য সব করতে পারিস। নিজেকে উজাড় করে শূন্য হয়ে বসে থাকিস। আমার সবসময় মনে হতো আমরা দুজন দুই বৈশিষ্ট্যের মানুষ হলেও আমাদের আত্মাটা এক। তোর আমার হৃদয় একই জিনিস দিয়ে গড়া। তোর মনে আছে তুই সবসময় সবাইকে বলে বেড়াতি তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান না, তোর আরেকটা ভাই আছে। আমার বড় ভাইয়ের নাম নিলয় বলে বলে খুব গর্ব করতিস তুই আমাকে নিয়ে। আমি আজও আমার প্রতি তোর এত ভক্তি হওয়ার কারণগুলো খুঁজে বেড়াই, পাই না। শুধু বুঝি তোর জন্য বুকের ভেতর কোথাও একটা খুব মায়া হয়। সেই মায়া থেকেই আজ থাটিয়ে দুটো চড় লাগাতে ইচ্ছে করছে। নাবিল আড়ালে আড়ালে একটু একটু চায় ভাইয়ের পানে। আমি কিন্তু আগেই বলেছি ভুল বুঝছো তুমি আমাকে। নিলয় মন খারাপের দৃষ্টিতে চায় ওর পানে, অভিমান জমিয়ে বলে, এখন আর তুই সেই নাবিলটা নেই। তুই বদলে গিয়েছিস। আমাকে তুই আর ভালোবাসিস না, বিশ্বাস করিস না, দুশ্মন ভাবিস তুই আমায়। এমন মনে হচ্ছে কেন? মনে হবে না? হওয়া উচিত না? নাবিল দীর্ঘশ্বাস ফেলে। দেখো ভাই, তোমার প্রতি আমার অভিমান নেই, তোমার কোনো দোষ নেই। খামোকা নিজেকে দোষী ভাবা বন্ধ করো। ওর ব্যাপারে জানি আমি সবটাই। ধমকে ওঠে নিলয়। কিছুই জানিস না তুই। তুই সত্যি কিছুই জানিস না নাবিল। ভুল বুঝছিস ওকে। ও জানতো ওর এঙ্গেজমেন্ট তোর সাথে। তুই ওকে বিয়ে করবি এটা জেনেই মেয়েটা এত খুশি ছিল। নাবিল শান্ত চোখে চায়, উত্তর করে না কোনো। দেখ, আমি জানি তুই কষ্ট পাচ্ছিস। বেচারিটাও কম দুঃখ পাচ্ছে না রে ভাই। আমি নীরার সাথেই ছিলাম এতক্ষণ। ওর চোখে তোর জন্য যে অস্থিরতা দেখে এলাম, ওটা মিথ্যে না, মিথ্যে হতেই পারে না। নাবিল চায় তীক্ষ্ণ চোখে, আমতা আমতা করে শুধায়। কি বলেছে ও? নিলয় বেশ কিছুক্ষণ চুপ থেকে আগুন চোখে চাইল ওর পানে, থমথমে গলায় বলল, বলছি, তার আগে ফুটবল স্টাইলে একটা লাথি খেতে হবে তোকে। নাবিল তাৎক্ষণিক দূরত্ব মেপে দাঁড়ালো। গতিমতি ঠিক নেই ভাইয়ের, দিলেও দিতে পারে। চোখ বুজে ক্লান্ত ভঙ্গিতে খাটে হেলান দিয়ে বসে রইল নীরা। অকস্মাৎ মাথায় কারো হাতে স্পর্শ লাগতে মুখ তুলে চায় সে। নীরা তাকাতেই নাবিল হাসে বিমোহিত, ঘাড় নুইয়ে শুধায়, ভালো লাগছে এখন একটু? নীরা নিঃশব্দে বেশ কিছুক্ষণ চেয়ে রয় ওর মুখের পানে। আকস্মিক ঠোঁট ভেঙে মাথা ঝাঁকায়। নাবিল উদ্বিগ্ন হয়ে গালে হাত রাখে ওর, পরম আদরে জানতে চায়। কি হয়েছে? এক ফোঁটা চোখের পানি এসে পড়ল নাবিলের হাতে। উদ্বিগ্ন হয় নাবিলের মন। আলতো করে দুই বাহু ধরে বুকের মধ্যে টেনে ধরে ওকে। নীরা ফোপাতে ফোপাতে শার্ট খামচে ধরে ওর, কান্না মিশ্রিত স্বরে বলে, আমার খুব কষ্ট হচ্ছে নাবিল ভাই, তোমাকে কাঁদিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। আমি কি করব এখন? কি করলে তোমার ব্যথা কমবে? নাবিল হেসে মাথা হাত বুলায়, পরম শান্তি নিয়ে বলে, ব্যথা নেই আমার। তুই মাথায় এলিয়েছিস না বুকে, এখন আর কোনো ব্যথা নেই। নীরা নাক টেনে বলে, সবকিছু কেমন অগোছালো হয়ে গেল। আমরা কি করব এখন? সকাল হলেই বাবা জোর করে হলেও বিয়ে পড়িয়ে দেবেন। কিছু একটা তো করেন আমাকে আটকানোর জন্য। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। মরে যাব নাবিল ভাই আমি। নাবিল ওর চোখের পানি মুছিয়ে দেয় আলতো হাতে। স্লাইন কমে এসেছে প্রায়, সেদিকে এক পলক চেয়ে বলল, খুলে দে এটা।
কিছুক্ষণ পিটপিট করে চেয়ে থেকে শান্ত বাচ্চাটির মতো মাথা উপর নিচ করে নীরা। নাবিল যত্ন সহকারে সুচটা খুলল, হাতটা চেপে ধরল রক্ত পড়া বন্ধ করতে। ডয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে সেখানে সার্ভাইকাল টেপ লাগিয়ে দিল সযত্নে। পরনে ওর তখনও বিকেলের সেই খয়েরি জামদানি শাড়ি। নাবিল গায়ের কাঁটাটা সরিয়ে এলোমেলো হয়ে থাকা শাড়ির কুচিগুলো ঠিক করলো। আঁচলটা ঠিকঠাক গায়ে জড়িয়ে চুলটা আঁচড়ে দিল, যত্ন করে খোপা করলো চুলে। ড্রেসিং টেবিল হাতড়ে খুঁজে বের করলো লাল রঙের লিপস্টিক আর ছোট্ট টিপের পাতাটা। পুতুলের মতো সামনে বসিয়ে সাজালো যত্ন করে। কাজল এঁকে দিল চোখে। পুরোটা সময় নীরা বাধ্য মেয়ের মতো চুপচাপ করে প্রশ্রয় দিয়েছে। নাবিল মুগ্ধ হয়ে চেয়ে তাকে সামনে বসিয়ে রেখে। মেয়েটার চোখের জ্যোতিতে নক্ষত্রের আলো হারায়। থমকে দাঁড়ায় বসন্ত। গুণী শিল্পীর আঁকা পুরো নীরাটাই একটা রূপকথার চিত্রলেখা। নাবিলের চোখ হাসে ওকে দেখলেই। কমে না মুগ্ধটা, ফেরে না দৃষ্টি। কিছুক্ষণ পর উঠে গিয়ে ঘরের আলো নিভায় নাবিল। বিদ্যুতের আলো না থাকলেও পুরোপুরি অন্ধকার লাগছে না। আবছা আলোয় দুটি চোখ কেবল দেখে দুটি চোখকেই। অস্বস্তি হলো না নীরার, ভয়ও পেল না সে। নাবিল হাত বাড়ায় ওর সম্মুখে। নীরা বিনা প্রশ্নে বিনা দ্বিধায় নিজের হাত রাখল একটা উত্তপ্ত শক্তপোক্ত হাতে। মনোমুগ্ধের মতো ওর পায়ে পা চালালো। বারান্দায় এসে দাঁড়ালো দুজন। নীরা মন ভোলানো আকাশের পানে চায় মুগ্ধ হয়ে। কি সুন্দর দেখাচ্ছে চারপাশটা, অন্তর শীতল করা রাত। নাবিল এবারও ওর মুখে চেয়ে থাকে মোহকস্তের মতো। নীরা ঘাড় ঘুরিয়ে ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হাসে মুচকি, চোখ নাড়িয়ে শুধায়, কি দেখছো? নাবিল অবহেলায় পড়ে থাকা আঁচলটা তুলে মাথায় ঘোমটা দিয়ে দেয়, চায়ে তৃষ্ণা নিয়ে। হাসে তৃপ্তি ঠোঁটে, বুকে হাত নিয়ে বলে, দেখছি না, দেখাচ্ছি। অহংকারী চাঁদকে আমার আপন চাঁদের উজ্জ্বলতা দেখাচ্ছি। বিশ্ব ব্রহ্মাণ্ড মুগ্ধ হয় নীলিমার তাকে দেখে, আর আমি মুগ্ধ হই তোকে দেখে। তাকে ঈর্ষা করালাম একটু, সে দেখুক। বসুমতী মাতোয়ারা করা সৌন্দর্য গায়ে মাখিয়েও নাবিলকে আকর্ষণ করাতে পারছে না তার হিরণ্ময় রূপ। অথচ সামান্য একজোড়া কাজল মাখানো টানা টানা চোখ ঠিকই বিভ্রম করে তুলছে আমার উন্মাদ প্রাণ। সে দেখুক, চলুক, হিংসে করুক। শব্দ করে হাসল নীরা। মুক্তোর মতো ছোট ছোট দাঁতগুলো চকচক করে উঠল হাসির সাথে পাল্লা দিয়ে। নাবিল আবারও হাত রাখে বুকে, দুকি দুকি মুখ করে বলে, ইস ইস, আর কতবার মারবি অবলাকে। ভ্রু কুচকে টাকায় ছেলেটার নাটক দেখে নীরা আবারও হাসে দুজন একসাথে। আমি অত সুন্দর না, চাঁদ হিংসে করলে তোমাকে করবে। নাবিল মাছি তাড়ানোর মতো কথা ফেলে দিয়ে হাত নাড়ায়। নীরা সামনে দাঁড়ায় ওর, জোর গলায় বলে, একদমই গুল খাওয়াচ্ছি না, সত্যি বলছি। তুমি অনেক সুন্দর। সুন্দর? সুপুরুষ। আমি সুপুরুষ? অবশ্যই তুমি সুপুরুষ। তোমার মতো এমন সুন্দর করে হাসতে আমি কাউকে দেখিনি। ছেলেরা নর্মালি এত সুন্দর হাসে না, কেউ হাসতেই পারবে না তোমার মতো এত মুগ্ধতা নিয়ে। তোমার চুল, নখ, চোখ, নাক সব সুন্দর। তুমি ছেলে ভালো, অন্তর ভালো, দেখতেও সলিড, তাহলে সুপুরুষ নয় তো কি? নাবিল ভাব নিয়ে চুলে ব্র্যাক ব্রাশ করতে করতে শুধায়, আসলেই আমি সুন্দর? কেন, আগে কেউ বলেনি? বলেছে, সবাই বলেছে, তবে তোর মুখ থেকে শুনে বিশ্বাস করলাম আমি আসলেই সুন্দর। মেনে নিলাম আমার হাসি বসুমতীর সকল সৌন্দর্যকে হার মানায়। মেনে নিলাম কারণ প্রিয় মানুষেরা কোনো কিছুর প্রশংসা করলে সেটা বিশ্বাসযোগ্যই হয়। আরও খুশি হলাম এটা জেনে যে কেউ আজকাল আমার সৌন্দর্য খেয়াল করা শুরু করেছে। নীরা হাসে রেলিংয়ে মাথা ঠেকিয়ে। নাবিল এক হাত দিয়ে ওর হাত ধরে একই ভঙ্গিতে মাথা ঠেকায় রেলিংয়ে। চারিদিকটা ঝিলের মতো, চারটা ঝিলের মতো চোখ অনেকক্ষণ ধরে দেখে নিজেদেরকে। নাবিল ডাকে মধুর কণ্ঠে, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।